মুভির শুরুতেই বেকার এবং তার স্ত্রীকে দেখা যায়, যারা তাদের ছোট রুটির দোকানে কাজ করত, কিন্তু তাদের জীবনে একটা বড় শূন্যতা ছিল। বিয়ের এত বছর পরও তাদের কোনো সন্তান ছিল না। এই কারণে তাদের সব সময় মন খারাপ থাকতো। এক রাতে হঠাৎ এক ডাইনি তাদের বাড়িতে আসে। বেকার তাকে দেখে বলে, তুমি হয়তো খেতে এসেছো, কিন্তু তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। ডাইনি মাথা নেড়ে বলে, আমি খেতে আসিনি, আমি একটা পুরনো সত্য জানাতে এসেছি। এরপর সে অনেক বছর আগের একটা ঘটনার কথা বলে। সে বলে, তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমার মা গর্ভবতী ছিলেন, অর্থাৎ তোমাদের পরিবারে নতুন কোনো ভাই বা বোন আসতে যাচ্ছিল। তখন তোমার বাবার সব সময় সবজি খাওয়ার খুব ইচ্ছে হতো। তিনি অদ্ভুত সব জিনিসের জন্য লালায়িত থাকতেন। এক রাতে তোমার বাবা আমার বাগান থেকে সবজি চুরি করতে আসেন। আমি তাদের দেখে ফেলেছিলাম। আমি চাইলেই আমার জাদুর সাহায্যে তাকে পাথরের মূর্তিও বানিয়ে দিতে পারতাম বা অন্য কোনো শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি শুধু একটা শর্ত দিয়েছিলাম। আমি বলেছিলাম, তোমাদের বাড়িতে যখন প্রথম সন্তান জন্ম নেবে সেই সন্তানটি আমার হবে। বেকার এটা শুনে চমকে ওঠে। ডাইনি আরো বলে, তোমার বাবা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় তিনি আমার বাগান থেকে কিছু জাদুকরি বীজও চুরি করেন। আমার মা আমাকে এই বীজগুলো সাবধানে রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন। যদি এগুলো হারিয়ে যায় তবে আমাকে কঠোর শাস্তি পেতে হতো। কিন্তু তোমার বাবা যখন সেই বীজ নিয়ে দেয়াল পার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, আর আমার মায়ের বলা কথাটি সত্য প্রমাণিত হয়। আমি এক ভয়ঙ্কর মূর্তিতে রূপান্তরিত হই। আমি সেদিন খুবই রাগান্বিত ছিলাম। আমি তোমার বাবার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তাই তোমার বোন যখন জন্ম নেয় এবং একই সাথে তোমাদের পুরো পরিবারকে অভিশাপ দেয় যে তোমাদের বংশে কখনোই কোনো সন্তান যেন না হয়, সেই কারণেই আজও তোমাদের কোনো সন্তান নেই। বেকার এসব কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে কিছুক্ষণ আগেও এই রহস্যের কথা কিছুই জানতো না। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, আমার কি কোনো ভাই আছে? ডাইনি উত্তর দেয়, না, তোমার একটা বোন আছে, কিন্তু এখন সে আমার। আমি তোমাকে তার সম্পর্কে আর কিছুই বলতে পারবো না। তারপর সে বলে, তুমি যদি তোমার পরিবারের ওপর থেকে এই অভিশাপ শেষ করতে চাও তবে তোমাকে 3 দিনের মধ্যে আমার জন্য 4টি জিনিস আনতে হবে, কারণ 3 দিন পর আকাশে পূর্ণিমা উঠবে। এটি একটি খুবই বিশেষ রাত, যা 100 বছরে মাত্র একবার আসে। প্রথম জিনিসটি হলো দুধের মতো সাদা একটা গাভী, দ্বিতীয়টি হলো রক্তের মতো লাল একটা কাপড়, তৃতীয়টি হলো সোনালী ভুট্টার মতো চুল এবং চতুর্থটি হলো সোনার মতো চকচকে একটা জুতো। এখন দ্রুত বাইরে যাও এবং এই জিনিসগুলো খুঁজে বের করো। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। বেকারের স্ত্রী তাকে পরার জন্য একটা জ্যাকেট দেয়, কিন্তু সে জ্যাকেটটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এটি আমার বাবার জ্যাকেট, যা ঘটেছে এটি আমি আর কখনো পরবো না। তখন তার স্ত্রী জ্যাকেটের পকেটে কিছু বীজ পড়ে থাকতে দেখে। সেগুলো দেখা মাত্রই সে বুঝতে পারে এগুলো সেই জাদুকরি বীজ, যা বেকারের বাবা বহু বছর আগে ডাইনির বাগান থেকে চুরি করেছিলেন। এরপর গল্পটি নতুন মোড় নেয়। এখানে আমরা সিন্ড্রেলা নামের একটা মেয়ের সঙ্গে পরিচিত হই। সিন্ড্রেলা তার সৎ মা এবং সৎ বোনদের সাথেই থাকে। ঘরের সব কাজ তাকেই করতে হয়। তার সাথে তারা একজন চাকরানির মতো আচরণ করত। একদিন তার সৎ মা এবং 2 বোন রাজার পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিন্ড্রেলা উত্তেজিত হয়ে বলে, আমিও আপনাদের সাথে যেতে চাই, কিন্তু তার বোনেরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। তারা হেসে বলে, তুমি এই অবস্থায় সেখানে যাবে? তোমার কাপড় এবং জুতোর দিকে তাকাও, সেখানে উপস্থিত সবাই তোমাকে দেখে হাসবে। তারপর তার সৎ মা ইচ্ছাকৃতভাবে মেঝেতে মসুর ডাল ছড়িয়ে দিয়ে বলে, প্রথমে এসব পরিষ্কার করো, তারপর কোথাও যাওয়ার কথা চিন্তা করো। তারা চলে যাওয়ার পর সিন্ড্রেলা একা জঙ্গলে তার মায়ের কবরের কাছে যায়। সেখানে একটা চারা গাছ ছিল, যা সে নিজে লাগিয়েছিল। বছরের পর বছর তার ঝরানো চোখের জলে সেটি এখন একটা বড় গাছে পরিণত হয়েছে। সিন্ড্রেলা দুঃখিত মনে চোখ বন্ধ করে বলে, আজ আমি একটা ইচ্ছে পূরণ করতে চাই। ঠিক সেই মুহূর্তে গাছের উপরে তার মায়ের আত্মা উপস্থিত হয়। তিনি আদর করে বলেন, আজকে তুমি যা চাইবে তাই পাবে। পরের মুহূর্তেই একটা অলৌকিক ঘটনা ঘটে। সিন্ড্রেলার পুরনো কাপড়গুলো বদলে গিয়ে একটা সুন্দর সোনালী গাউন তৈরি হয়। এছাড়া তার পায়ে উজ্জ্বল সোনালী জুতো দেখা যায়। এদিকে জঙ্গলে বেকার সেই 4টি জিনিসের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। তখন তার চোখ পড়ে একটা ছোট্ট মেয়ের ওপর, যে তার মাথায় লাল টুপি পরেছিল। তখন বেকার সেই ছোট্ট মেয়ের মাথা থেকে লাল টুপিটি নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে ডাইনি আবারও সেখানে উপস্থিত হয়। বেকার তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এইসব জিনিস নিজেই আনছো না? ডাইনি উত্তর দেয়, আমি এই 4টি জিনিস স্পর্শই করতে পারবো না। এই বলে সে আবারও অদৃশ্য হয়ে যায়। বেকার যখন লাল টুপি নিয়ে যাওয়ার জন্য রওনা হয় তখন ছোট্ট মেয়েটি চিৎকার শুরু করে। চিৎকারের কারণে বেকার টুপিটি ফেরত দিতে বাধ্য হয়। এরপর মেয়েটি রেগে বেকারের পায়ে লাথি মেরে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বেকারের স্ত্রীও সেখানে পৌঁছায়। এরপর তারা দুজনে জঙ্গলে একটা ছেলেকে দেখে, যার নাম জ্যাক।
তার সঙ্গে একটা গাভী ছিল, আর গাভীটি ছিল ঠিক তাদের চাহিদা অনুযায়ী দুধের মতো সাদা। বেকার জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? জ্যাক উত্তর দেয়, আমি আমার গাভী বিক্রি করতে শহরে যাচ্ছি। কিন্তু বেকার এবং তার স্ত্রীর কাছে একটিও সোনার মুদ্রা ছিল না। তখন বেকারের স্ত্রী জ্যাককে বলে, আমাদের কাছে কোনো সোনার মুদ্রা নেই, তবে আমাদের কাছে 5টি জাদুকরি বীজ আছে। তুমি যদি চাও তবে আমাদের গাভীটি দিয়ে দাও এবং বিনিময়ে এই বীজগুলো নিয়ে নাও। জ্যাক কিছুক্ষণ চিন্তা করার পর রাজি হয়ে যায়। সে তার গাভীকে খুবই ভালোবাসত, তাই যাওয়ার সময় সে বলে, একদিন আমি অবশ্যই আমার গাভীকে ফিরিয়ে নিতে আসব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন বেকার এবং তার স্ত্রীর কাছে আরো একটি জরুরি জিনিস ছিল। এরপর তারা দুজনেই সেই একই দিকে হাঁটতে শুরু করে যেদিকে লাল টুপি পরা মেয়েটি গিয়েছিল। মেয়েটি তার দাদির বাড়িতে পৌঁছে গিয়েছিল, কিন্তু সে জানতো না যে তার দাদির রূপ ধরে সেখানে এক নেকড়ে বিছানায় শুয়ে আছে। আসলে সে ইতিমধ্যে তার দাদিকে গিলে ফেলেছিল। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদি, তোমার কানগুলো এত বড় কেন? ঠিক সেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা বেকার তার কণ্ঠস্বর শুনতে পায়। হঠাৎ করে ভেতর থেকে একটা মেয়ের চিৎকার শোনা যায়। বেকার দেরি না করে তৎক্ষণাৎ ভেতরে ছুটে যায়। সে দেখে যে নেকড়েটি মেয়েটিকেও গিলে শান্তিতে ঘুমাচ্ছে। সাথে সাথে বেকার তার ছুরি বের করে নেকড়ের পেট চিরে ফেলে। কিছু মুহূর্তের মধ্যেই দাদি এবং তার নাতনি দুজনেই নিরাপদে বেরিয়ে আসে। এভাবেই বেকার তাদের জীবন বাঁচায়। এটি দেখে লাল টুপি পরা মেয়েটি খুবই খুশি হয় এবং তার লাল টুপিটি বেকারকে উপহার দেয়। এখন বেকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছিল। অন্যদিকে সিন্ড্রেলা রাজার প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল। সে একটি খুব সুন্দর সোনালী পোশাক পরেছিল। সে অনুষ্ঠানে পুরো সময় জুড়ে রাজপুত্রের সাথে নাচছিল। রাজপুত্র প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে সিন্ড্রেলা পালিয়ে যেতে শুরু করে। রাজপুত্র তার পিছু নেয়। দৌড়ানোর সময় সিন্ড্রেলা ক্রমাগত তার কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলে পৌঁছে যায়। বেকারের স্ত্রীও একই পথে উপস্থিত ছিল। সিন্ড্রেলা তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে। কিছু সময় পর রাজপুত্র সেখানে আসে এবং বেকারের স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কি এখান দিয়ে কোনো মেয়েকে দৌড়ে যেতে দেখেছো? কিন্তু সে তাকে বলে, না, আমি কাউকেই দেখিনি। তাই রাজপুত্র হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সিন্ড্রেলা এবং বেকারের স্ত্রী একে অপরের সাথে কথা বলা শুরু করে। তারপর বেকারের স্ত্রীর চোখ সিন্ড্রেলার জুতোর উপরে পড়ে। সে দেখতে পায় যে সেগুলো সোনার মতোই চকচক করছে, ঠিক যেমন তাদের প্রয়োজন ছিল। কিন্তু সে সিন্ড্রেলাকে জুতোটি চাওয়ার আগেই তার সাদা গাভীটি হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে সে গাভীটির পিছু ছোটে। অন্যদিকে সিন্ড্রেলাও সুযোগ বুঝে সেখান থেকে চলে যায়। এর ফলে বেকারের স্ত্রী গাভী বা সোনালী জুতো কোনোটাই পায় না। পরের দিন সকালে রাজপুত্র এবং তার ভাই জঙ্গলে হাঁটছিল। রাজপুত্রের ভাই বলে, জঙ্গলের মাঝখানে একটা খুব উঁচু মিনার আছে, এত উঁচু যে ভেতরে যাওয়ার কোনো পথই দেখা যাচ্ছে না। মিনারটির উপরের তলায় রেপঞ্জেল নামের একটা মেয়ে থাকে। সে অত্যন্ত সুন্দরী আর তার চুলগুলো খুবই লম্বা। চুলের রং ছিল একদম সোনালী। আমি তার প্রতি খুবই মুগ্ধ ছিলাম। একদিন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। নিচ থেকে আমি ডেকে বলেছিলাম, রূপঞ্জল, তোমার চুল নিচে নামাও। সে চুল নিচে নামাতেই আমি সেই চুলের সাহায্যে উপরে উঠে গিয়েছিলাম। বেকারের স্ত্রী এই সব কথা আড়ি পেতে শোনে, কারণ তার সোনালী চুলের প্রয়োজন ছিল। তাই সে অবিলম্বে সেই মিনারের দিকে হাঁটতে শুরু করে। সে নিচে দাঁড়িয়ে ডাকে, রূপঞ্জল, তোমার চুল নিচে নামাও। ঠিক তখন জানালা খুলে রূপঞ্জল সামনে আসে। সে সত্যিই খুবই সুন্দরী ছিল। আসলে সে ছিল বেকারের বোন, যাকে ডাইনি বহু বছর আগে অপহরণ করে এই মিনারে বন্দি করে রেখেছিল। কিন্তু রূপঞ্জলের এই সত্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সেই ডাইনিকেই তার মা মনে করত। বেকারের স্ত্রী আবারও ডাকে, রূপঞ্জল, তোমার চুল নিচে নামাও। এবার রূপঞ্জল তার লম্বা সোনালী চুল নিচে নামায়। বেকারের স্ত্রী তৎক্ষণাৎ চুলের একটা অংশ কেটে পালিয়ে যায়। তারপর সে সোজা তার স্বামীর কাছে চলে যায়। ততক্ষণে সে তার গাভী ফিরে পেয়েছিল। এখন সে 4টি জিনিসের মধ্যে 3টি সংগ্রহ করে ফেলেছিল। ইতিমধ্যে জ্যাক তার বাড়ি পৌঁছে গিয়েছিল। তার মা যখন জানতে পারে যে সে মাত্র 5টি বীজের বিনিময়ে তার প্রিয় গাভীটি দিয়ে দিয়েছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তাকে বকাঝকা করে বলেন, তুই কত বোকা, মাত্র 5টি বীজের জন্য নিজের গাভী বিক্রি করে দিলি। এই বীজগুলোর কোনো দামই নেই। এই বলে তিনি বীজগুলো বাড়ি থেকে বাইরে ফেলে দেন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে জ্যাক এক বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি হয়। বাড়ির বাইরে একটা বিশাল গাছ জন্মেছিল। সেই গাছটি এত লম্বা ছিল যে এর ডালপালা আকাশের উচ্চতায় পৌঁছে মেঘ ছিদ্র করেছিল। এখন জ্যাক সেই বিশাল গাছে চড়তে শুরু করে। রাত হওয়ার পর সে বেকার এবং তার স্ত্রীর কাছে ফিরে আসে। তার হাতে বিশাল এক সোনার ডিম ছিল। সে বলে, এখন আমি আমার গাভী ফেরত নিতে এসেছি। বেকারের স্ত্রী সেই ডিমটি দেখে অবাক হয়ে বলে, আমি আমার সারা জীবনে এত বড় ডিম কখনো দেখিনি। এই ডিমটি তো পুরোপুরি সোনা দিয়ে তৈরি। তুমি এটা কোথায় পেলে? জ্যাক উত্তর দেয়, সেই জাদুকরি বীজের কারণে আমার বাড়ির বাইরে একটা বিশাল গাছ জন্মেছিল। সেই গাছটি অন্য একটা পৃথিবীতে নিয়ে যায়। সেখানে মানুষ বাস করে না, কিন্তু দানব বা দৈত্যরা বাস করে। তাদের আকার এত বড় ছিল যে তাদের সামনে আমরা ছোট্ট পোকামাকড়ের মতো। আমি সেখান থেকে এই সোনার ডিমটা নিয়ে এসেছি। কিন্তু বেকার তার গাভী ফেরত দিতে অস্বীকার করে। তারা দুজনেই এই বিষয়ে তর্ক
করছিল। তখন হঠাৎ আকাশ থেকে ডাইনির কণ্ঠস্বর ভেসে আসে। ডাইনি বলে, 2 দিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে, এখন তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা আছে। এরপর গল্পের দৃশ্য চলে যায় ডাইনির মিনারের দিকে। ডাইনি যখন মিনারে পৌঁছায় তখন সে দেখে রাজপুত্রের ভাই রূপাঞ্জলের সাথে দেখা করতে এসেছে। এইটা দেখে সে খুবই রেগে যায়। রাজপুত্রের ভাই চলে যাওয়ার পর সে রূপাঞ্জলের লম্বা সোনালি চুল কেটে ফেলে, যাতে তারা একে অপরের সাথে আর কখনোই দেখা করতে না পারে। এদিকে জ্যাক যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে লাল টুপি পরা সেই মেয়েটির দেখা হয়ে যায়, যে আগে বেকারকে তার লাল টুপিটি দিয়ে দিয়েছিল। জ্যাক তাকে তার সোনার ডিম দেখিয়ে বলে, আমি এটি দানবের পৃথিবী থেকে এনেছি। এরপর সে বলে, সেখানে একটা বিশাল আকৃতির মুরগি রয়েছে, মুরগিটি এরকম সোনার ডিম দেয়। শুধু তাই নয়, সেখানে একটা জাদুকরী বস্তু রয়েছে যা কিনা কারো স্পর্শ ছাড়াই নিজে থেকেই মধুর সুরে সঙ্গীত বাজাতে থাকে। মেয়েটি অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। যদি এটা সত্যি হয় তবে সেই জিনিসটি এনে আমাকে দেখাও। জ্যাক রাজি হয়। সে আবারও দানব পৃথিবীতে ফিরে যায় এবং সেখান থেকে একটা জাদুকরী বাদ্যযন্ত্র চুরি করে আনে। কিন্তু সেই মুহূর্তেই এক বিশাল দানব তাকে দেখে ফেলে। দানবটি তার পিছু নেয় এবং গাছ দিয়ে নিচে নামতে শুরু করে। সে যখন মাটির কাছাকাছি পৌঁছায় তখন জ্যাক তার কুঠার দিয়ে গাছটি কেটে ফেলে, যার ফলে দানবটি পড়ে মারা যায়। এদিকে সিন্ড্রেলা আবারও রাজার পার্টি থেকে বেরিয়ে পালাতে শুরু করে, কিন্তু এবার রাজপুত্র আগে থেকেই প্রস্তুত ছিল। সে সিঁড়িতে একটা আঠালো পদার্থ লাগিয়ে রেখেছিল যাতে সিন্ড্রেলা দৌড়ে পালাতে না পারে। দৌড়ানোর সময় তার পা সিঁড়িতে আটকে যায়। সে তার একটা জুতো খুলে সেখানে ফেলে যেতে বাধ্য হয়। তারপর সে রাজপুত্রকে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই না, কারণ যেদিন তুমি আমার আসল সত্য জানতে পারবে সেদিন তুমি আমাকে কখনোই গ্রহণ করবে না। এই বলে সে তার অন্য জুতোটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং একটা জুতো সেখানে রয়ে যায়। সে যখন জঙ্গলে পৌঁছায় তখন সে দেখে বেকারির স্ত্রী এখনো তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বেকারির স্ত্রী তাকে বলে, আমার তোমার এই জুতোটা প্রয়োজন, কিন্তু সিন্ড্রেলা জুতোটি দিতে অস্বীকার করে। তখন বেকারির স্ত্রী তাকে তার শেষ অবশিষ্ট জাদুকরী বীজটি দেয়। সিন্ড্রেলার রাগে বীজটি মাটিতে ছুঁড়ে মারে। এরপর বেকারির স্ত্রী বলে, ঠিক আছে, তুমি আমার জুতো পরো, এতে তোমার পালিয়ে যাওয়া সহজ হবে। সিন্ড্রেলা রাজি হয় এবং তাকে তার সোনালী জুতো দিয়ে দেয়। এখন বেকারের স্ত্রী খুশি মনে তার স্বামীর কাছে ফিরে আসে। ইতিমধ্যে বেকারও অন্য একটা সাদা গাভী এনেছিল। এখন ডাইনির চাওয়া 4টি জিনিসই তার কাছে ছিল। ঠিক তখনই ডাইনি সেখানে পৌঁছায়। গাভীটির দিকে তাকিয়ে সে বলে, এটি সেই গাভীটি নয় যা আমার প্রয়োজন ছিল। বেকার উত্তর দেয়, আপনার প্রয়োজনীয় গাভীটি মারা গেছে। ডাইনি বলে, তাতে কিছু আসে যায় না, আমি তাকে আবারও জীবিত করতে পারি। এরপর সবাই সেই স্থানে পৌঁছায় যেখানে গাভীটি কবর দেওয়া হয়েছিল। জ্যাকও সেখানে উপস্থিত ছিল, কারণ গাভীটি আসলে তার ছিল। ডাইনি তার জাদুর সাহায্যে গাভীটিকে আবারও জীবিত করে তোলে। তারপর তারা এক কোণে গাভীকে বাকি 3টি জিনিস খাওয়ায়, কিন্তু এত কিছুর পরেও গাভীটি দুধ দিল না। সেই দুধ পান করে তার অভিশাপ শেষ হওয়ার কথা ছিল। ডাইনি বলে, তোমরা যে জিনিসগুলো এনেছো তাতে নিশ্চয়ই কোনো ভুল আছে। এরপর সবাই বলতে শুরু করে সেই জিনিসগুলো তারা কোথা থেকে এনেছিল। তখনই পরিষ্কার হয়ে যায় যে সোনালী চুলগুলো রূপাঞ্জলের ছিল। এটি শুনে জাদুকরী বলে, আমি নিজে রূপাঞ্জলের চুল স্পর্শ করেছি, এই কারণেই জাদু কাজ করেনি। সেই মুহূর্তেই জ্যাকের কাছে ভুট্টার একটা মোচা ছিল। সে বলে, তার চুলও তো সোনালী, আমাদের এটি চেষ্টা করে দেখা উচিত। তারপর যখন তারা গাভীটিকে ভুট্টার সোনালী আঁশ খাওয়ায় তখন এবার গাভীটি দুধ দিতে শুরু করে। সবাই মিলে সেই দুধ পান করে এবং দুধ পান করার সাথে সাথেই ডাইনির অভিশাপ মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। সে আবারও তরুণী ও অপরূপ সুন্দরী হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই তার আসল রূপ ফিরে আসে। এখন তাকে ঠিক আগের মতোই সুন্দর ও প্রাণবন্ত দেখাচ্ছিল। এদিকে রাজপুত্র এখন পুরো রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছিল। সে দেখছিল প্রতিটি মেয়ে একে একে সেই জুতোটি পরে দেখছে যেটি সিন্ড্রেলা সেখানে ফেলে গিয়েছিল, কারণ এখন পর্যন্ত সে সিন্ড্রেলার আসল পরিচয় জানতে পারেনি এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। আসলে সিন্ড্রেলা যখন কোনো রাজকীয় অনুষ্ঠানে যেত তখন তার চেহারা পুরোপুরি বদলে যেত। সেই কারণেই রাজপুত্র তাকে তার আসল পরিচয় চিনতে পারছিল না। ইতিমধ্যে সিন্ড্রেলার সৎ বোনেরাও সোনালী জুতোটি পরে দেখে, কিন্তু জুতোটি কারো পায়েই ফিট হয় না। তখন তাদের মা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে তার এক মেয়েকে বলে, আমাকে তোর পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলতে হবে। সে সত্যিই তার মেয়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলে। ব্যথা সহ্য করে মেয়েটি কোনোভাবে জুতোটি পরে। প্রথমে তার মনে হয় জুতোটি তার, কিন্তু যখন সে হাঁটার চেষ্টা করে তখন ব্যথার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারে না। এটি দেখে রাজপুত্র বুঝতে পারে এই সেই মেয়ে নয় যাকে সে খুঁজছিল। ঠিক তখনই সিন্ড্রেলা উপস্থিত হয়। রাজপুত্র তার পায়ে জুতোটি পরানোর সাথে সাথেই জুতোটি তার পায়ে নিখুঁতভাবে ফিট হয়ে যায়। তারপর রাজপুত্র বুঝতে পারে এই সেই রহস্যময়ী মেয়ে যাকে সে এতদিন ধরে খুঁজছিল। সে খুশি মনে সিন্ড্রেলাকে প্রাসাদে নিয়ে যায়। ঠিক তখনই সিন্ড্রেলার বন্ধু কয়েকটি পাখি সেখানে পৌঁছায়। তারা তাদের ঠোঁট দিয়ে সিন্ড্রেলার সৎ মা এবং বোনদের চোখে আঘাত করতে শুরু করে এবং তাদেরকে মারাত্মকভাবে আহত করে। কিছু সময় পর রাজপুত্র এবং সিন্ড্রেলার বিয়ে হয়। পুরো শহর রাজকীয় বিয়েতে অংশ নেয়। বেকার এবং তার স্ত্রীও আসে। এখন তাদের একটা ছেলে হয়েছে। ইতিমধ্যে রূপাঞ্জল এবং রাজপুত্রের ভাই অবশেষে একে অপরের সাথে
খুশি ছিল, কিন্তু বিয়ের উদযাপনের সময় হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করে, দুর্গটি কেঁপে ওঠে এবং দেয়ালগুলো ভাঙতে শুরু করে। রাজপুত্র অবিলম্বে নিরাপত্তার জন্য সবাইকে তাদের বাড়িতে ফিরে যেতে বলে। তারপর গল্পের সবচেয়ে বিপজ্জনক মোড় উন্মোচিত হয়। সেই একই বিশাল গাছ যা জ্যাককে দানব পৃথিবীতে পৌঁছাতে সাহায্য করেছিল তা আবারও জঙ্গলে দেখা যায়। আসলে শেষ জাদুকরী বীজটি যেটি সিন্ড্রেলা জঙ্গলে ছুঁড়ে ফেলেছিল তার কারণে এই নতুন বিশাল গাছটি গজিয়েছিল। ইতিমধ্যে বেকার এবং তার স্ত্রী তাদের সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, কিন্তু তারা দেখে পুরো জঙ্গল বদলে গেছে, পথগুলো অদৃশ্য হয়ে গেছে এবং সর্বত্র ধ্বংসলীলা। তারপর তাদের দেখা হয় লাল টুপি পরা সেই মেয়েটির সাথে। সে ভীত হয়ে বলে, আমাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং সবকিছু বদলে গেছে। এখন আমি আমার দাদির বাড়িটিও খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর অন্যরা সেখানে পৌঁছায়। এরপর বিশাল গাছ থেকে এক দানব নারী নেমে আসে। সে ছিল সেই দানবের স্ত্রী যাকে জ্যাক কর্তৃক গাছটি কাটার ফলে হত্যা করা হয়েছিল। সে রাগে চিৎকার করে বলে, আমাকে সেই ছেলেটিকে দাও যে এই গাছটি কেটেছিল। সেই আমার স্বামীকে মেরেছে। ডাইনিও সেখানে উপস্থিত ছিল। সে জানত যে ছেলেটি গাছটি কেটেছিল সে হলো জ্যাক। সে দানব নারীকে বলে, ঠিক আছে, আমরা তাকে আজ রাতের মধ্যে তোমার হাতে তুলে দেব। এটি শুনে দানব নারীটি চলে যায়। এরপর সবাই জ্যাককে খুঁজতে বের হয়, কিন্তু পথে তারা সিন্ড্রেলাকে জঙ্গলে একা বসে থাকতে দেখে। সে খুবই দুঃখিত ছিল এবং তার পুরনো কাপড় আবারও পরে ফেলেছিল। সে বলে, আমি প্রাসাদ ছেড়ে চলে এসেছি। আমার স্বামী অতটা ভালো মানুষ নয় যতটা আমি ভেবেছিলাম। তার অন্য নারীদের সঙ্গেও সম্পর্ক ছিল এবং কথাটি সত্য প্রমাণিত হলো, কারণ সেই সময় রাজপুত্র বেকারের স্ত্রীর সঙ্গে ছিল। তার সাথে কিছুক্ষণ কথা বলার পর সে তার সাথেও খারাপ ব্যবহার করে। তারপর সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে দানব নারী আবারও ফিরে আসে। তার প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছিল। বিশৃঙ্খলার মধ্যে বেকারের স্ত্রী বাড়ি ফিরে যায়। সে তার জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পালানোর পথে সে একটা বিপজ্জনক পাহাড়ের কিনারায় পড়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় সে মারা যায়। শোকে এবং রাগে সবাই কাউকে দোষারোপ করার জন্য খুঁজতে থাকে। কেউ বলে জাদুকরী বীজগুলোর জন্যই এমন হয়েছে, কিন্তু অন্যরা ডাইনিকে দোষ দেয়। ডাইনি শান্তভাবে বলে, হ্যাঁ, আমারও ভুল আছে। আমি আমার দায়িত্ব থেকে পালাতে পারি না। যদি শাস্তি দিতেই হয় তবে আমি প্রথম হব। সে তার মাকে ডেকে বলে, আমাকে আবারও শাস্তি দাও। সে এই কথাগুলো উচ্চারণ করার সাথে সাথেই একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু করে। বাতাস এত জোরে ঘুরতে থাকে যে গাছপালা উপড়ে যেতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর ঝড় ডাইনিকে গ্রাস করে তাকে মেরে ফেলে। বেকার তার স্ত্রীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে। সে তার ছোট ছেলেকে অন্যদের কাছে রেখে একাই জঙ্গলের অন্য অংশে চলে যায়। সেখানে সে তার বাবার আত্মাকে দেখতে পায়। তার বাবা তাকে বলে, যখন তোমার মা মারা গিয়েছিল আমিও তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি একটা বড় ভুল করেছিলাম। সেই ভুলটি তুমি করো না। যদি তুমি তোমার ছেলেকে পরিত্যাগ করো তবে তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। বাবার কথা শুনে বেকার তার ভুল বুঝতে পারে। সে অবিলম্বে ফিরে আসে এবং তার ছেলেকে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে দানব নারীকে সেই একই ঘূর্ণিঝড়ে আটকে ফেলে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। এরপর পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতি শুরু হয়। ঠিক তখন হঠাৎ দানব নারী আবারও তাদের সামনে উপস্থিত হয়। সিন্ড্রেলার কয়েকটি পাখি তাকে আক্রমণ করে। তাদের অনুসরণ করে উপস্থিত সবাই তাকে প্রতিহত করতে একত্রিত হয় এবং তাকে বিপজ্জনক ঘূর্ণিঝড়ের দিকে ঠেলে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই দানব নারীটিও বিশাল ঝড়ে আটকা পড়ে। ঘূর্ণিঝড়টি এত বিশাল এবং শক্তিশালী ছিল যে এতে প্রবেশের সাথে সাথে দানব নারীটির জীবন শেষ হয়ে যায়। একই সাথে বিশাল গাছটিও ভেঙে পড়ে। যে পথ দিয়ে দানব পৃথিবী থেকে মানুষ এখানে পৌঁছেছিল এখন সেই বিপদ পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু এই লড়াইয়ের জন্য সবাইকে মূল্য দিতে হয়েছে। কেউ তার পরিবার হারিয়েছে, কেউ তার ভালোবাসা, আর কেউ বা তার আপনজনদের। এখন বেঁচে থাকা ব্যক্তিরা পৃথিবীতে প্রায় একা হয়ে গিয়েছিল। তাদের ফিরে যাওয়ার মতো খুব কম প্রিয়জনই বেঁচে ছিল। তাই তারা সবাই একটা সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে এখন থেকে সবাই একে অপরের পরিপূরক হিসেবে একটা পরিবারের মতো একসাথে থাকবে, একে অপরকে সমর্থন করবে। আর এর মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।